সাবেক প্রধান শিক্ষককে পেটালেন যুবলীগ নেতা। এদিকে সাবেক 2 এমপি সেলিম ও কামরুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আরও জানিয়ে দিব, জুলাই অভ্যুত্থানে ব্যর্থ হলে এই সাংবাদিকরাই হাসিনার কদমবুচি করত বলছে হাসনাত আব্দুল্লাহ। জানিয়ে দিব, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার বলছে বিএনপি। আরও থাকছে, বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে নির্বাচন কবে বলছে গোয়েন লুইস। সর্বশেষ জানিয়ে দেব, সবার জন্য পুলিশের জরুরি সতর্ক বার্তা। সাবেক প্রধান শিক্ষককে পেটালেন যুবলীগ নেতা। নোয়াখালীর হাতিয়ায় মামলা প্রত্যাহার না করায় শঙ্কর চন্দ্র দাস নামের এক প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ করেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। বুধবার সকালে ভুক্তভোগী সাবেক প্রধান শিক্ষক দায়ী হয়ে 4 জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শঙ্কর চন্দ্র দাস হাতিয়া সরকারি KM উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ঈশ্বরচন্দ্র ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের রাজের হাওলা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত যুবলীগ নেতা নোবেল চন্দ্র দাস একই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি। অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র দাসের সঙ্গে জায়গা নিয়ে প্রতিবেশী যুবলীগ নেতা নোবেল চন্দ্র দাসের বিরোধ চলে আসছে। প্রধান শিক্ষকের ক্রয় করা সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। এজন্য তারা ওই ভূমি থেকে জোরপূর্বক ফসল ও গাছ কেটে নিয়ে যায়। এই সংক্রান্ত আদালতে 2টি মামলা দায়ের করেন শিক্ষক। মামলা নোবেল দাস বেশ কিছুদিন কারাগারে ছিলেন। জেল থেকে বের হয়ে নোবেল দাস আরও বেপরোয়া হয়ে ওঠেন। মামলা প্রত্যাহার করে নিতে সংশয় দাসকে চাপ দিতে থাকেন। সাবেক এই শিক্ষকের ছেলে মেয়েরা ভারতে অবস্থান করায় তিনি বাড়িতে স্ত্রী নিয়ে একা বসবাস করতেন। এদিকে গত 27শে মে দিন নোবেল দাস কয়েকজন সন্ত্রাসী সহ শঙ্কর চন্দ্র দাসের বাড়িতে দরজায় এসে তার উপর আক্রমণ করে, তাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। তার স্ত্রী এসে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে রক্ষা করে। পরে অজ্ঞান অবস্থায় সাবেক এই শিক্ষককে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যুবলীগ নেতা নোবেল চন্দ্র দাসের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। হাতিয়া থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবেক 2 এমপি সেলিম এবং কামরুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ ও কুষ্টিয়া 2 শেরপুর ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আরফিনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে কামরুল আরফিনের নামে থাকা 6টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। কুষ্টিয়ার সিনিয়র স্পেশাল জজ সুমিয়া খানমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছে। আজ বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এ তথ্য জানিয়েছে। দুদকের সূত্রে জানা গেছে, গত 20শে মে সাবেক 2 সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করা হয়। সেখানে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ থেকে পালানোর চেষ্টা করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা একান্ত আবশ্যক। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে। আরেকজন আবেদন কামরুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ চাওয়া হয়। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়। উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর রাতে রাজধানীর লালমনি এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা এবং কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে। সাবেক গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান কামরুল আরফিন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে এই সাংবাদিকরাই হাসিনার কদমবুচি করত বলছে হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে এই সাংবাদিকরাই হাসিনার কদমবুচি করতে করতে পুরস্কার নিতে ছুটে যেত। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই ক্ষোভ জানান। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, অথচ এই সাংবাদিকরা যদি 5 আগস্ট না হতো, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে তার পেছনে নিজেদের ভূমিকাকে সাহসী সাংবাদিকতা দাবি করে হাসিনার কদমবুচি করতে করতে পুরস্কারে নিতে ছুটে যেত। এই হাসিনার মিডিয়ার সন্ত্রাস সবার উপরেই চেপে বসবে। আজ আমার উপর, কাল আপনার উপর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার বলছে এনসিপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকার আগামী 25-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে গতানুগতিক বাজেট প্রক্রিয়া সংস্কার আরও দাবি জানিয়েছে দলটি। বুধবার বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। আগামী 25-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
আমির খসরু চৌধুরী মাহমুদ বলেছেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নাই, আমরা আশায় ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবে, কিন্তু সরকার তা করেনি। বাজেট ঘোষণাটি পুরোপুরি অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন তিনি। খসরু বলেন, শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই। আগামী দিনে বিএনপি ক্ষমতা এলে শিক্ষক কর মওকুফ করা হবে। তিনি বলেন, বাজেটে আমাদের আউট অফ টক্স চিন্তা করতে হবে। গতানুগতিক বাজেট থেকে বের হওয়ার সুযোগ ছিল। বাজেট প্রক্রিয়া সংস্কার প্রসঙ্গে আমির খসরু বলেছেন, বাজেট অনুমোদনের জন্য চলতি সাংবিধানিক পদ্ধতি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা এবং বাংলাদেশের সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক এবং পদ্ধতিগত সংস্কারও করা হবে। সংসদীয় কমিটিতে শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ, নির্বাচন পূর্ব কেয়ারটেকার সরকারের সরঞ্জামাদি পরিস্থিতির নির্দেশনাসমূহ বিবৃতির বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে জনগণের আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে ট্যাক্স বাড়িয়ে দিলে জনগণের উপর প্রভাব পড়বে। তাই জনগণের জীবনযাত্রা মান বাজেটের প্রথম লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছি, বাজেট উল্টো দিকে দেখছি। আমির খসরু বলছেন, আমরা ক্ষমতায় আসলে আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করব, কোনো কিছু বাতিল প্রসঙ্গে আসব না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অর্থ বিষয়ক মাহমুদুর হোসেন শ্যামল, মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুর উদ্দিন দিদার প্রমুখ। বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে নির্বাচন কবে, বলছে গোয়েন লুইস। নির্বাচন আগে না সংস্কার আগে, এটা বাংলাদেশের জনগণ, সংস্কার এবং সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। বুধবার জাতীয় প্রেস ক্লাবের ডিটক টকে এমন মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং সমন্বয়কারী গোয়েন লুইস। নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশ জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিবে কখন নির্বাচন হবে। তিনি আর বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংস্থার মতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। এ সময় ঢাকার জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত জানিয়ে তিনি বলেন, শীঘ্রই ছোট আকারে অফিস চালু হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের প্রতি সমর্থন জানিয়ে গোয়েন লুইস বলেছেন, কাজ জটিল। জাতিসংঘ মনে করে সুষ্ঠু এবং অবৈধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিট্যাক সভাপতি KM মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান মামুন। সবার জন্য পুলিশের জরুরি বার্তা। প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের AIG ইনামুল হক সাগর। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র যাত্রীদের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। এতে বলা হয়, এছাড়া যাত্রীদের অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন কল করিয়ে বিকাশে দাবি করা হচ্ছে টাকা। এই ধরনের অপরাধী থেকে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে। এই ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীদের পথিমধ্য থেকে মাইক্রোবাস এ জাতীয় যানবাহনে না ওঠার জন্য পুলিশ অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যাত্রাপথে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো খাবার সংগ্রহ না করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টি সহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করা হলো। একাকী ভ্রমণের সময় সাবধান থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।